যেই মাত্র সুইসাইড নোট পাওয়ার পরেই তার নিকট আত্মীয় বললেন যে যিনি মারা গিয়েছেন তার তো 4টে আঙুল নেই। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি দেহকে জ্বালিয়ে ফেলা হলো, ঠিক আরজি করে স্টাইলে, এবং সেই তদন্ত ধামাচাপা দিয়ে দেওয়া হলো। আর কোনো পানিহাটির উচ্চবাচ্য নেই। অতএব সেই ক্ষেত্রে পরে দেহ জ্বালানোর পর বলা হয়েছিল বাহাতে সুইসাইড নোট লিখেছে। আমরা এই ক্ষেত্রে দাবি করছি বাহাতে লিখেছে, ডান হাতে লিখেছে না পা দিয়ে লিখেছে, কে সুইসাইড নোট লিখেছে তার তদন্ত পরিষ্কার হবে সিবিআই ইনকোয়ারি হলে। অতএব মৃতদেহ দিল্লি নিয়ে যাব, মৃতদেহ ইলেকশন কমিশনের কাছে নিয়ে যাব, যেখানে মনে হয় সেখানে নিয়ে যাও, আমাদের কোনো আপত্তি নেই। আগে সিবিআই ইনকোয়ারি করাও, আগে সুইসাইড নোটের ইনকোয়ারি করাও, তারপর যেখানে খুশি আপনি মৃতদেহ নিয়ে যেতে চাইলে পর বাড়ির লোকের অনুমতিতে যেতে পারে। অতএব এই যে একটা তামাশা শুরু হয়েছে শুধুমাত্র এসআইআর কে আটকানোর জন্য, নিজেদের পিঠ বাঁচাতে, নিজেদের মান বাঁচাতে, মৃতদেহকে নিয়ে মৃতদেহ ঢাল করার মাধ্যমে যে নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, আমরা এই রাজনীতির তীব্র নিন্দা করছি। এর সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই, এই যে যদি আপনার তৃণমূল যে কথা বলছে এসআইআর এর চাপের জন্য আত্মহত্যা করেছে, 97% ফর্ম বিলি হয়ে গেছে, 50%-এর ওপরে এসআইআর এর কাজ হয়ে গেল, এতদিন কোনো আত্মহত্যা করলো না। সারা দেশ জুড়ে এসআইআর এর কাজ শুরু হয়েছে, সেখানে কোনো আত্মহত্যা নেই, যত আত্মহত্যা পশ্চিম বাংলায়। আর আমি তো মনে করি তৃণমূলের উচিত বিএলওদের ধন্যবাদ জানানো। আমরা বিএলওদের করো জোরে নমস্কার জানাচ্ছি, তাদের কাজের প্রশংসা করছি যে পশ্চিম বাংলার মতো এইরকম একটি কর্মবিমুখ রাজ্যে থেকেও বিএলওরা এই অল্প দিনে যে বাহাদুরি করে দেখিয়েছে, যে সফলতা এনে দেখিয়েছে, তা প্রশংসার যোগ্য। এরা আজকে এক দল বেঁধে গিয়ে ইলেকশন কমিশনে বলছে 2 বছরের কাজ 2 মাসে করতে দেওয়া হয়েছে। আমি তাদেরকে জানাতে চাই, বিএলওদের বাহবাদীর 2 বছরের কাজ প্রায় 1 মাসে বিএলওরা করে দিয়েছে। এই চমৎকার ঘটিয়েছে পশ্চিম বাংলারই বিএলও সরকারি এমপ্লয়িরা। অতএব তারা তো ধন্যবাদের যোগ্য। তাদের কেন বারবার আত্মহত্যার কলঙ্ক দিচ্ছেন, তাদের কেন নানা কলঙ্ক দিচ্ছেন, এই প্রশ্ন আমি তৃণমূল কংগ্রেসকে করতে চাই। উল্টো তাদেরকে বাহবা দেওয়া দরকার। সেই জন্য আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের লোকেরা যেভাবে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে, ভুয়া ভোটারের নাম ভোটার লিস্টে রাখার জন্য, মৃত ভোটারের নাম যাতে না কাটা হয় তার জন্য ধমকাচ্ছে, যাতে অনুপ্রবেশকারীদের নাম বাদ না দেয় তার জন্য বিএলওকে ধমকাচ্ছে। যদি তৃণমূলের এই ধমকাধমকি না থাকতো, আমি মনে করি যে এতদিনে এসআইআর এর কাজ বিএলওরা প্রায় 75% করে ফেলতে পারত। তৃণমূলের গুন্ডামি আর ধমকানির জন্য বিএলওরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। অতএব যদি তৃণমূল বলতে চায় এসআইআর এর জন্য আত্মহত্যা করেছে, তাহলে তার জন্য তৃণমূল কংগ্রেসের ধমকানি গুন্ডামি দায়ী। কিন্তু আমি আবারও আপনাদের বলছি, একটিও মৃত্যু এসআইআর সংক্রান্ত নয়। প্রত্যেকটি মৃত্যুকে ঢাল হিসাবে রাজনীতির আঙিনায় আনা হয়েছে। তৃণমূল নিজেদেরকে বাঁচাতে চায়, কিন্তু এই মৃতদেহ নিয়ে রাজনীতি করে তৃণমূল বাঁচতে পারবে না, কিন্তু গণতন্ত্র বাঁচবে। তৃণমূল বাঁচবে না, গণতন্ত্র বাঁচবে, এটা পরিষ্কার, আপনি জেনে রাখুন। সেই কারণে ওরা মৃতদেহ নিয়ে রাজনীতি করতে দিন। আমরা গণতন্ত্রকে বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য, পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের কাজ করে যাব। আর সাথে সাথে এই রিঙ্কু দেবী এবং অন্যান্য যারা লোকেরা অসুস্থতায় কিংবা
তারা বিভিন্ন শারীরিক, মানসিক এবং পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন, তাদের প্রতি শত শত নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, ওই পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করে আমরা সকলেই ব্যথিত এবং দুঃখিত, যাতে আর এই জাতীয় মানুষ যাতে কোনো তার পারিবারিক কারণে এই জাতীয় ঘটনার দিকে না এগোয়, এটাই সারা রাজ্যের সমস্ত মানুষের কাছে আমাদের প্রার্থনা। তার কারণ আত্মহত্যা মহাপাপ, এটাই শাস্ত্রে বলছে। সে যে কোনো ধর্মের শাস্ত্রই হোক, কোনো শাস্ত্রই আত্মহত্যাকে স্বীকৃতি দেয় না। আত্মহত্যা মহাপাপ। সেই জন্য বাংলার প্রত্যেকটি মানুষকে আমরা এই আবেদন জানাবো, যতই মানসিক দুঃখ, কষ্ট, বেদনা হোক, আত্মহত্যার মতো পথ বেছে নেবেন না। তৃণমূল শুধু বিএলওর আত্মহত্যার জন্য বসে থাকে, কখন আত্মহত্যা হবে আর এসআইআর এর ভোট নিয়ে আত্মহত্যার ময়দানে পৌঁছবে, আমরা তা নই। আমরা চাই যে কোনো প্রান্তের যে কোনো মানুষ, এমনকি তৃণমূলেরও কেউ যাতে মানসিক চাপে, পারিবারিক কারণে আত্মহত্যা না করে, সেটাই আমরা চাই। এসআইআর এর চাপে তৃণমূল যে অভিযোগ করছে তাতে যে বিএলওরা অসুস্থ হচ্ছেন, মারা যাচ্ছেন, তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার, কিন্তু এসআইআর এ যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করছে, তাদের কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা রাজ্য সরকার করছে না। না, দেখছে ক্ষতিপূরণ দিয়ে তো রাজ্য সরকারের পারপাস সার্ভ হবে না। রাজ্য সরকারের পারপাস সার্ভ হবে মৃতদেহ নিয়ে দিল্লি পর্যন্ত রাজনীতি করলে। অতএব সেই কারণে যদি এসআইআরটাকে বন্ধ করা যায় আশায় তৃণমূল কংগ্রেস এ কাজ করছে, নানা রকম ফন্দি ফিকির করছে, অপবাদ রটাচ্ছে। তৃণমূল কংগ্রেসের লোকেরা গিয়ে এটাও বলছে, এই যে আজকে প্রতিনিধি দল গিয়েছিল, বলছে 2 বছরের কাজ 2 মাসে করার জন্য দিয়েছে। আরে 2 বছরের কাজ যদি 1 মাসে অর্ধেক করে ফেলতে পারে, তাহলে তো বিএলওদের আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত, ইলেকশন কমিশনকে বাহবা দেওয়া উচিত। রাজ্যের যে অফিসগুলো আছে, সরকারি কর্মচারী বিভিন্ন অফিসে যে ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলের দূরত্ব 3 ফুট হলে 3 বছর লাগে এই টেবিল থেকে ওই টেবিলে ফাইল পাঠাতে। এই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। আর ইলেকশন কমিশন সরকার দেখুন, আপনাদের ভাষা মতো 2 বছরের কাজ 1 বছর 1 মাসের মধ্যে ব্যাপক কাজ করে প্রায় সমাপ্ত করে দিয়েছে। অর্থাৎ 2 মাসও লাগবে না আপনাদের কথা অনুযায়ী। এতে তো আপনারা বাহবা দেবেন যে সরকারি কর্মচারীরা একটা ছোট্ট কাজ করতে বছর লাগিয়ে দেয়, আর সেই সরকারি কর্মচারীরাই আজকে বিএলওর ভূমিকায় যখন অবতীর্ণ হয়েছে, তারা দ্রুততার সাথে কাজ করছে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে স্বর্গবাস, মমতার সঙ্গে সর্বনাশ। এটাই তো দাঁড়ালো মর্মার্থ। সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই, তৃণমূল কংগ্রেস এটাও অভিযোগ করছে যে বহু নাম উঠছে না সোশ্যাল মিডিয়ার, বহু নাম কম্পিউটারে উঠছে না, অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে না ইলেকশন কমিশনে। আর এইসব অভিযোগের মানেটা কি আছে? কদিন বাদেই তো ড্রাফট লিস্ট বেরোবে, 1 মাস সময় পাবে। তখন যত অভিযোগ আছে আপনাদের, যাদের নাম বাদ গিয়েছে, সেই বাংলাদেশে যারা পালিয়ে গিয়েছে, তাদেরকে বাংলাদেশ থেকে ধরে এনে আপনারা ফাইলপত্র লাগিয়ে চিঠি চাপাটি দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে তাদের নাম ওঠাতে পারেন কিনা। অতএব 1 মাস সময় পাবে। যে কোনো নাগরিকের নাম বাদ গেলে, যে কোনো নাগরিক তার নামের সাথে ভুল হলে, যে কোনো নাগরিক অপর নাগরিকের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে যে এ ভুয়া ভোটার। সমস্ত কিছুর সুযোগ 1 মাস থাকবে। তাহলে তৃণমূলের এই অভিযোগ তো অর্থহীন, শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতীয় কুৎসা রটাবার কাজ করছে। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, শুধুমাত্র পশ্চিমবাংলায় এসআইআর চলছে না, সারা দেশ জুড়ে চলছে। কিন্তু আপনি দেখুন, সারা দেশের সংবাদ মাধ্যম আপনি ঘেটে দেখুন,
বাংলা ছাড়া কোথাও এসআইআর এর খবর নেই। আর এখানে রোজ শিরোনামে এসআইআর, রোজ শিরোনামে এসআইআর। কেন? কারণ বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। তাই আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, মানুষের মন জয় করার চেষ্টা করুন। গুন্ডামি করে অনেক জিতেছে, বাটপারি করে অনেক জিতেছে, বিদেশি ভোটার ভুয়ো ভোটারদের ভোটে অনেক দিন জিতেছেন। এবার জিততে হবে ভারতীয় ভোটারের ভোটে, বাংলার ভোটারের ভোটে। এবার আপনাদের জিততে হবে গণতন্ত্রের ভোটে। সেই কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, অগণতান্ত্রিক পার্টি বাংলা থেকে নিপাত যাবে। এটাই হচ্ছে আগামী দিনের মানুষের মনের ইচ্ছা। আর সেটা তৃণমূল বুঝে গিয়েছে বলেই এত ছটফট করতে শুরু করেছে। সিইও দপ্তরে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল এটাও বলেছে, নিরপেক্ষ নয় কমিশন, একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গুলি ধরনে 2 কোটি নাম বাদ দেবে বলে ঠিক করেছে কমিশন, এমনটাই অভিযোগ সিইও দপ্তরে গিয়ে তৃণমূলের প্রতিনিধি। দেখুন, সংযোজন করে দিই যে প্রতিটি বুথে 2002 এর তালিকায় 150-200 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমার বক্তব্য হচ্ছে, এই বক্তব্যটা তৃণমূল এখানে ইলেকশন কমিশন আসার আগে থেকে শুরু করেছে। যখন ইলেকশন কমিশন বাংলায় আসেনি, বিহারে এসআইআর চলছে, তখন থেকেই বলছে পশ্চিম বাংলা থেকে আমাদের হটানোর ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দলের। আরে পশ্চিম বাংলার এসআইআর ঘোষণাই হয়নি, তখন থেকে তৃণমূল আতঙ্কে রয়েছে। তো এই রকম আতঙ্ক পার্টিকে কে রোগ সারাবে? তো এদেরকে সাইকিয়াট্রিক দেখানো দরকার, কারণ এরা মানসিক রোগে ভুগছে, এরা নিজেদের মধ্যে নিজেদের অন্তর্দ্বন্দ্বে ভুগছে। অতএব সেই কারণে এই জাতীয় অবান্তর কথা বলছে। প্রত্যেকটা বুথে 2002 এর ভোটার সব বাদ হয়ে গেছে, প্রমাণ করো। কোন কোন বুথে বাদ হয়ে গেছে প্রমাণ করো, ইলেকশন কমিশনের কাছে লিখিতভাবে প্রমাণ সহ দাও। শুধু মুখে বড় বড় ভাষণ মারলে চলবে না। এসআইআর মুখে ভাষণের কথা শোনে না। এসআইআর 2002 এর কানেকশন চায়। কানেকশন দিতে পারলে ভালো, আর না দিতে পারলে একটা বুথ থেকে 150 কেন, একটা বুথ থেকে 250-300 নামও বাদ যেতে পারে। কারণ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানে আপনারা ভরে দিয়েছে, ভুয়া ভোটারে ভোটার লিস্ট ভরে দিয়েছে। অতএব সেই সব নাম তো বাদ এমনিই যাবে। অতএব যদি আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকে, তথ্য প্রমাণ নিয়ে ইলেকশন কমিশনের কাছে যান, গিয়ে প্রমাণ করুন যে এরা 2002 এর ভোটার ছিল, কেন বাদ গেছে। ইলেকশন কমিশনের ক্ষমতা নেই তাদের নাম বাদ দেওয়ার, কারণ কানেকশন চলে এলেই নাম আপনা থেকে থাকবে। সেই কারণের জন্য লোক ঠকানোর এই বিবৃতির বুদ্ধি এখন বন্ধ করুন। এখন লোক ঠকানোর বিবৃতি চলবে না, এখন প্রমাণের বিবৃতি চলবে। 2002 এ নাম আছে কিনা, আর থাকলে তার প্রমাণ কি, প্রমাণ দাও, কথা বলো। নইলে শুধুমাত্র শুকনো কথায় চিড়ে ভিজবে না। এটা একদম পরিষ্কার আমরা বলতে চাই। তৃণমূলের মুখোশ খুলে গিয়েছে। তৃণমূল যে একটা লুটেরা চোরদের পার্টি তা নয়। তৃণমূল যে একটা এই ভোট লুটের পার্টি, ভোট চোরের পার্টি, সেটা প্রকাশ্যে মানুষের সামনে চলে এসছে বলে এত ছটফটানি তৃণমূলের, এত লাফানি, এত চিৎকার চলছে। ঘোষণা করেছেন যে 6 ডিসেম্বর বাবরি মসজিদের উদ্বোধন তিনি করবেন, মানে তার শিলান্যাস করবেন। বেলডাঙ্গাতে সেই জায়গা হচ্ছে, এবং বেলডাঙ্গায় তিনি বলছেন যে যারা সাচ্চা মুসলমান তাদের অর্থ নিয়ে আমরা বাবরি মসজিদ করেই ছাড়বো এবং বড় সড়ো ধামাকা হবে। দেখুন, হুমায়ুন কবির যে আপনার বড় মসজিদ তৈরির কথা বলছে, সেটা তৃণমূলের ভেতরের ঝগড়া থেকে উৎপত্তি হয়েছে। এই মসজিদ নির্মাণ তৃণমূলের ভেতরকার ঝগড়ার ফল, এবং উনি মমতা ব্যানার্জিকে ডাকবেন না। বাংলার যে সবচেয়ে বড় মুসলমান, তাকেই উনি বাদ দিয়ে দিতে চাইছেন। তাহলে আপনি বুঝুন ঝগড়াটা কোথায়।
তো বাংলা সবচেয়ে বড় মুসলমানকে ডাকলেই কি আর না ডাকলেই আমাদের কি? আমাদের তো ওতে কোনো বিষয় নেই। আমরা শুধু চাই যে যার ধর্ম পালন করুক। কিন্তু আমি মুসলমান সমাজকে বলতে চাই, হে আল্লাহর ভক্ত মুসলমান সমাজ, আজকে আল্লাহ তাআলার মসজিদ নিয়ে রাজনীতির ব্যবসা চলছে। বেলডাঙ্গার মসজিদ তৈরির অর্থ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে মসজিদ তৈরি। অতএব আল্লাহ তাআলাকে, মুসলমান ধর্মকে এই রাজনীতির আঙিনায় মসজিদকে আপনারা নামতে দেবেন কিনা এ ভাবনা মুসলমান সমাজ ভাবুক। কারণ আমাদের উদ্বোধনেও যাওয়ার কোনো ব্যাপার নেই, পরবর্তীকালেও যাওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্য আমরা ও নিয়ে চিন্তিত নই। আমরা শুধু চিন্তিত এটাই, শেষ পর্যন্ত হবে কিনা জানি না, কতটা বিবৃতি আর কতটা সত্য সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে। কিন্তু একটা জিনিসে আমরা সত্যি স্তম্ভিত, যে যদি ওখানে মসজিদ হয় আর মমতার ব্যানার্জির ডাক না থাকে, তাহলে বিনা বেগমে কি মসজিদ উদ্বোধন সম্পন্ন হতে পারবে? সে মসজিদের পবিত্রতা থাকবে? এটাই মানুষের মধ্যে বহু প্রশ্ন ঘুরপাক খাবে। আপনারা আল্লাহ তাআলার মুসলমান সমাজ বলে আপনি বললেন কিছুক্ষণ আগে, আপনাদের বহু নেতা, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মুখে একটা শব্দ বারবার শোনা যাচ্ছে, রাষ্ট্রবাদী মুসলিম। এই রাষ্ট্রবাদী মুসলিম সমাজ কারা? মানে এই শব্দবন্ধটা হঠাৎ করে ব্যবহার করা হচ্ছে দেখছি বাংলার রাজনীতি। না না, বহু যুগ থেকে, বহু আগে থেকে রাষ্ট্রবাদী মুসলমান মঞ্চ এটা তৈরি আছে। তাতে বহু রাষ্ট্রবাদী মুসলিম লোকেরা আছে। আমাদের পার্টিতে যেমন এক সময় আরিফ বেগ, সিকান্দার বক্স, এদের মতো রাষ্ট্রবাদী মুসলিমরা ছিল। দেখুন, আমি রাহুল সিনহা, আমার প্রথম পরিচয় কি? আমার প্রথম পরিচয় আমি ভারতবাসী। আপনাদের প্রথম পরিচয় আপনার ভারতবাসী। তারপরের পরিচয় কি? আমি হিন্দু। কিন্তু কিছু মুসলমান, করিমউদ্দিন শামস নামে এখানে একজন ছিল, আরো আছে কিছু, এখনো একটা আছে তৃণমূলের মন্ত্রী হিসাবে, ছিল আগে সিপিএম, এখন তৃণমূলের ওখানে দালালি করছে। এই রকম একদল মুসলমান যারা বলে আমার প্রথম পরিচয় আমি মুসলমান, তারপরের পরিচয় আমি ভারতীয়। আমরা সেই মুসলমানকে রাষ্ট্রবাদী মুসলমান মানি না। কারণ আমরা প্রথম, আমার জন্মদাত্রী মারও যিনি মা, সেই ভারত মাতার কাছে ঋণী, যে ভারত মাতা আমাদের জন্ম দিয়েছে। তাই আমাদের জন্ম মাতা ভারত মাতাকে যে সর্বাগ্রে মা বলে, প্রথম পরিচয় ভারত মাতার শ্রদ্ধা, সে হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান। আর যে প্রথম বলে আমার প্রথম পরিচয় আল্লাহ, তা আমাদের বক্তব্য সোজা, আল্লাহর দেশে চলে যাও। ডানে বায়ে দুদিকে আল্লাহর দেশ আছে, যেটায় মন চায় সেখানে চলে যাও। ভারত কোনো তাবেদারের জায়গা নয়। এই মাটিতে দাঁড়িয়ে স্লোগান হয়েছে কিনা, আমার নাম তোমার নাম সাদ্দাম সাদ্দাম, যারা এই স্লোগান দিয়েছে তারা কোথাকার লোক? চলে যাও সাদ্দামের দেশে। এখন যদিও সাদ্দাম নিজেই নেই, চলে যাও সেখানে। ভারত কোনো বিদেশিদের আশ্রয়স্থল নয়। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি, আমরা তাদেরই রাষ্ট্রবাদী মুসলমান মনে করি যারা রাষ্ট্রকে মা জ্ঞানে পুজো করে, যারা রাষ্ট্রকে সর্বোপরি সর্বাগ্রে স্থান দেয়। ধর্ম গৌণ, রাষ্ট্র প্রাথমিক, রাষ্ট্র প্রথম, ধর্ম গৌণ, এটাই হচ্ছে আমাদের চিন্তাধারা। তাদের আমরা রাষ্ট্রবাদী মুসলমান বলি। আর সেই রাষ্ট্রবাদী মুসলমানের সংখ্যা বাড়তে থাক, রাষ্ট্রবাদী সব মুসলমানের সংখ্যা বাড়ছে, এটাই হচ্ছে আনন্দের বিষয়। আপনি আজকে, আমি কোন একটি চ্যানেলে দেখছিলাম যে সেখানে যারা বর্ডারে গিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে পার হবে বলে, এখান থেকে এসআইআর এর ধাক্কায় পালাচ্ছে যারা,
তাদের মধ্যে একজন মুসলিম ভাই বলছে, দেখুন আমি 4 বছর ধরে এখানে ছিলাম, কিন্তু আমার আসল দেশটা তো বাংলাদেশ, সেই কারণে এখানে আমার আধার কার্ড ভোটার কার্ড সব হলেও অরিজিনালি তো আমি বাংলাদেশের, সেই কারণে বাংলাদেশে চলে যাচ্ছি, কারণ এখানকার আবহাওয়া ভালো নয়। তার মানেটা কি? তার মানে যদি এখানে আবহাওয়াটা ভালো থাকতো তাহলে এখানে দিব্যি থেকে যেত। তার মানে প্রথম হোমল্যান্ড হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হোমল্যান্ড হচ্ছে মমতার দেশ। এটাই হচ্ছে অনুপ্রবেশকারীদের মূল ঠিকানা। ফার্স্ট হোমল্যান্ড হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হোমল্যান্ড হচ্ছে মমতার দেশ। কিন্তু এখন সেই মমতার দেশেরই সেকেন্ড হোমল্যান্ড নড়বড় করতে শুরু করেছে। হোমল্যান্ড আস্তে আস্তে হোম থেকে সেখানে জেল ল্যান্ডে চলে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে। সেই কারণে চাচা আপন প্রাণ বাঁচা, ছোট বাংলাদেশ নিজ দেশে চল। অর্থাৎ যারা 4 বছর 6 বছর 8 বছর 10 বছর ধরে এখানে ভোটার লিস্টে নাম তুলে যারা এখানে আধার কার্ড করে এখানে বসবাস করেছে, বাংলা ভারতের শস্য জল খেয়ে বড় হয়েছে, সব বংশ বিস্তার করেছে, আজকে যখন ধাক্কা খাচ্ছে তারা বলছে আমার দেশ বাংলাদেশ। তার মানে দুধ দিয়ে কালসাপ পুষেছিলেন, দুধ দিয়ে বিদেশি পুষেছিলেন, আমার কৃষকের তৈরি ফসল খাইয়ে একদল বিদেশিকে পুষ্ট আমরা করেছি, যার ওই দেশেও সংসার এই দেশেও সংসার। অতএব পরিষ্কার করে আমরা বলতে চাই, এই যে মুসলমান যারা আছে তারা রাষ্ট্র বিরোধী মুসলমান। অতএব রাষ্ট্রভক্ত কিংবা রাষ্ট্রবাদী যে ভাষাই বলুক, রাষ্ট্রভক্ত মুসলমান আর রাষ্ট্র বিরোধী মুসলমান, এটাই হচ্ছে এখন মূল প্রশ্ন। অতএব রাষ্ট্র ভক্ত মুসলমান যারা, রাষ্ট্রবাদী মুসলমান যারা, তাদের সম্মান হিন্দুর সম পরিমাণ সম্মান, 1 চুলো সম্মান হিন্দুর চেয়ে কম হওয়া উচিত নয়। সম পরিমাণ, 2 ভাইয়ের সমান অধিকার। কিন্তু স্বাভাবিকভাবে যারা রাষ্ট্র বিরোধী মুসলমান তাদের বিষয়ে তো ভাবতেই হবে। একদল রাষ্ট্রবিরোধী মুসলমান তো অলরেডি আপন রাষ্ট্রে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে, কিছু চলে গিয়েছে, আর কিছু এখন অপেক্ষা করছে, আরো যাবে। অতএব সেই কারণে আমি বলছি, এসআইআর এর জাদুর ভেলকি এমন সুন্দর, তৃণমূলের হারের মজ্জাও কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরও হারের মজ্জায় কাঁপন ধরিয়ে দিয়েছে। অতএব বাংলা এই বিদেশিদের হাত থেকে মুক্ত হবে এসআইআর এর মাধ্যমে। এটা বাংলার মানুষ খালি চোখে আজকে দেখতে পাচ্ছে। দেখুন, আবাস যোজনার চুরি কি শুধু হিন্দুদের ক্ষেত্রে হয়েছে? মাস্টাররা যে পথে বসে আজকে চিৎকার করছে চাকরি খুঁয়েছে, শুধু হিন্দুদের হয়েছে? 100 দিনের টাকা চুরি কি শুধু হিন্দুদের হয়েছে? অর্থাৎ এই যে লাগাতার তৃণমূল কংগ্রেস যে চুরি লুট চালিয়েছে, এমনকি শৌচাগারটা পর্যন্ত কমিশন খেয়ে হতে দেয়নি, শুধু হিন্দু রয়েছে না মুসলমানেরও হয়েছে। অতএব মানুষ স্থিতি বিরক্ত, মানুষ ক্ষুব্ধ। বিহারে যে সমস্ত মুসলমানরা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, তারা দিয়েছে একটাই কারণে, যে বিজেপি সরকার ধর্ম দেখে কাজ করেনি, বিজেপি সরকার উন্নতি করিয়েছে আর রাজ্যের আইন শৃঙ্খলাকে একদম স্বাভাবিক স্তরে নিয়ে এসছে। সেই কারণে আজকে যারা ভোট দেবে, যে মুসলমানরা বিজেপিতে ভোট দেবে, তারা ভোট দেবে এই কারণে, রাজ্যের প্রগতির জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, তৃণমূলের চুরির প্রতিবাদে, তৃণমূলের লুটের প্রতিবাদে, তৃণমূলের অরাজকতার রাজনীতির প্রতিবাদে, তৃণমূলের মহিলাদের অসম্মান করার রাজনীতির প্রতিবাদে। এই যে আপনার এতগুলো ধর্ষণের ঘটনা ঘটলো, সবাই কি হিন্দু?
এর মধ্যে তো মুসলমান অনেকগুলো আছে। তাহলে যে অত্যাচার চালাচ্ছে তৃণমূল, তার থেকে মুসলমানরা মুক্ত কোথায়? সেই পরিবার, তাদের আত্মীয় স্বজনের পরিবার, বাকি মুসলমানরা চাইবে না যে বাংলা থেকে এই অরাজক সরকার চলে যাক, গুন্ডা সরকার চলে যাক। এখন তো রাস্তা থেকে মেয়ে তুলে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর আগামী দিন তৃণমূল কংগ্রেস বাড়ির ভেতর থেকে মেয়ে তুলে নিয়ে যাবে। হিন্দু মুসলমান ভেদাভেদে হবে এ কাজ। অতএব সেই কারণে হিন্দু পরিবার যেমন চিন্তিত, মুসলমান পরিবারও তেমন চিন্তিত। সেই কারণে দেখবেন আপনি বিহারে যেমন মুসলমান সম্প্রদায়ের লোকেরা হাত খুলে ভোট দিয়েছে, বিজেপি সরকারকে সমর্থন দিয়েছে, পশ্চিম বাংলাতেও আপনি দেখবেন হিন্দুর সঙ্গে একই তালে মুসলমানরা ব্যাপক পরিমাণে ভোট বিজেপিকে দিয়ে তৃণমূলকে রাস্তায় এনে দাঁড় করাবে, পথে এনে দাঁড় করাবে তৃণমূল কংগ্রেসকে। কারণ এতদিনের অরাজকতা, চুরি, লুটের বদলা হিন্দু মুসলমান উভয় নাগরিক একইভাবে নেবে। বিভিন্ন রাজ্য সংগঠনের যে অ্যাসোসিয়েশনের কর্মসূচি, সেখান থেকে বলা হচ্ছে যে 2026 পর্যন্ত 2026 সালের মে পর্যন্ত লড়াই করতে হবে, কারণ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের প্রয়োজন। পুলিশ যদি এই কথা বলে তাহলে সেই রাজ্যের নিরপেক্ষতা কি আশা করছে? না না, নিরপেক্ষতা তো নেই এ রাজ্যে। আমরা কবে বলেছি এ রাজ্যে নিরপেক্ষতা আছে? হ্যাঁ, বহু পুলিশ আছে নিরপেক্ষভাবে কাজ করতে চায়, কিন্তু রাজনৈতিক দমন নীতি তাদেরকে কাজ করতে দেয় না। কিন্তু ইলেকশন কমিশনার কদিন বাদেই তো এখানে টেক ওভার করবে। স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস রাখি পুলিশ প্রশাসনের মধ্যে যারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে চান, তারা এবার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। আমি মনে করি মানুষের ভোট যদি নিরপেক্ষভাবে হয়, তৃণমূল সরকারকে রক্ষা করার কেউ নেই। অতএব আপনি জেনে রাখুন, যে পুলিশরা এই জাতীয় বক্তব্য রাখছে, আমরাও তাদের নজর রাখছি, আমরাও তাদের নাম নোট রাখছি। সময় এলে আমরা এই তোষামদের রাজনীতির সুদে উসুলে সরকারিভাবে, বেআইনিভাবে নয়, সরকারিভাবে আমরা উসুল করে দৃষ্টান্ত স্থাপন করে দেব যে জনগণের মায়না নিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম কি হতে পারে তার নিদর্শন আমরা রাখবো, এটা আমরা কথা দিচ্ছি। তৃণমূলের জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের নওদাতে বিধায়ক অনুগামী কৃষক কর্মাধ্যক্ষকে বের করে দিলেন ব্লক সভাপতি। হুগলিতে দেখা যাচ্ছে বিধায়ক বনাম শিশুরাট লোকসভার কাউন্সিলরের লড়াই চলছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতে তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে অঞ্চল সভাপতি এলাকার নেতারা তুমুল ক্ষোভ দেখাচ্ছেন। এই যে গন্ডগোল, যত দিন যাবে তৃণমূলের মধ্যে খেয়োখেয়ি, গন্ডগোল, একে অপরকে মার্ডার, গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এ বাড়তেই থাকবে। তার কারণ যখন তৃণমূলের লোকেরা বুঝতে পারবে যে নৌকো আর থাকবে না, নৌকো উল্টানোর সময় এসে গেছে, তখন গৃহযুদ্ধ আরো বেশি বাড়বে। আর স্বাভাবিকভাবে গৃহযুদ্ধ যত বাড়বে তৃণমূল তত দুর্বল হবে, এ তো অঙ্কেরই নিয়ম। আর তৃণমূল যত দুর্বল হবে, তৃণমূলের বিপক্ষ ভারতীয় জনতা পার্টি তত ময়দানে সুবিধা করার জায়গা পাবে। এ তো স্বাভাবিক। আর একে আটকানোর ক্ষমতা কারো নেই, কারণ বিনাশ যখন শুরু হয় সেই বিনাশকে কেউ আটকাতে পারে না। আটকানোর সময় পার হয়ে গিয়েছে। এখন শুধু তৃণমূলের বিনাশকে, তৃণমূলের পিসি ভাইপোকে চোখের সামনে দাঁড়িয়ে দেখতে হবে, তৃণমূলের শোচনীয় হারকে তাদের চোখের সামনে দেখতে হবে। আর এখান থেকে বঙ্গোপসাগরের দিকেই তৃণমূলকে প্রস্থান করে ওই আশ্রমে বঙ্গোপসাগরের পারে গঙ্গা সাগরে গিয়ে আশ্রয় নিতে হবে। তমলুক, বনগাঁ এই সমস্ত জায়গায় তৃণমূলের পুরো প্রতিনিধিদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। কয়েকদিন আগে বনগাঁতে 6 জন কাউন্সিলরের বাড়ির সামনে গুলি, বোমাবাজির মতো। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে বনগাঁয় যাচ্ছে না মতুয়া গড়, যেহেতু আপনাদের সেটাকে
দখল করা? দেখুন, মতুয়াদের মন পাওয়ার চেষ্টা তো তৃণমূল কংগ্রেস চালিয়ে যাচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জির যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে যেভাবে প্রকাশ্যে গুন্ডামি তৃণমূল কংগ্রেসের এক নেতা কাউন্সিলরদের বাড়ি বাড়ি ঢুকে করলো, এই অবস্থার মধ্যে এক বিভীষিকা দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি। বুঝতে পেরেছে এটা যদি ছড়িয়ে যায় সারা বাংলা জুড়ে তৃণমূলের মধ্যে, ঘরে ঢুকে এক নেতা আরেক নেতাকে মারতে শুরু করবে। যে কারণে প্রথম বনগায় গোষ্ঠী দ্বন্দ্বকে আটকানোই এখন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় কাজ। আর সেই কারণে প্রথম তো যাচ্ছে বনগা, ওই কারণে তারপরে সময় বাঁচলে একটু মতুয়াদের যদি একটু খেপানো যায়, একটু বোঝানো যায়, তার চেষ্টা করবে। কিন্তু দ্বিতীয়টা তো বৃথা চেষ্টা। মতুয়া সমাজ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মমতার হাজার প্রতিশ্রুতির মালা মতুয়াদের মনে আছে, সে মালা ছিঁড়ে ফেলে এখন সত্যিকারের রাষ্ট্রীয় ফুল পদ্ম ফুলের মালা মতুয়ারা গলায় তুলে নিয়েছে। অতএব সেই কারণে সেই পদ্ম ভক্তকে আর ঘাসফুল ভক্তে পরিণত করা যাবে না। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে হাকিমপুর সীমান্তে গত 7-8 দিনে 1720 জন বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ফরেনার আইডেন্টিফিকেশন পোর্টালের মাধ্যমে যারা যাবে বলে বসে আছে তাদের সমস্ত তথ্য যাচাই করে তাদেরও পাঠানো হচ্ছে। সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের। দেখুন, এক সময় আমরা দেখতাম শুধু বাংলাদেশ থেকে আসছে, ওয়ান ওয়ে ট্রাফিক। এসআইআর দেখিয়ে দিল বিপরীত ট্রাফিক। বাংলাদেশ থেকে আসছে না, আসার জন্য কেউ নেই, যাওয়ার জন্য ভিড় আর ভিড়। যদি বর্ডারটা একটু খুলে দেওয়া হয় না, পরীক্ষা নিরীক্ষা কাগজপত্র এইসব না দেখে, আপনি দেখবেন গোটা রাজ্য খালি হয়ে যাবে। অনুপ্রবেশকারী সব একসাথে ঢুকে পড়বে, সব একসাথে পালাবে। শুধুমাত্র বর্ডারে চেকপোস্টে পরীক্ষা, বাংলাদেশের সাথে কথাবার্তা, সবকিছু কাগজপত্র আদান প্রদান, তারপরে ঢুকতে হচ্ছে। সেই কারণে অনুপ্রবেশকারীদের মধ্যে একটু ধীরে চলো মনোভাব আছে। কিন্তু আরো যত এসআইআর সম্পন্ন হবে, অনুপ্রবেশকারীদের ঢল বাংলাদেশে ফেরার জন্য আরো বাড়বে। শরণার্থীদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে কাকদ্বীপে, এমন কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায়, সেখানে হচ্ছে সিএ ফর্ম ফিল আপ করতে বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে বিএলও এসে বলছে পূর্বপুরুষের নাম যদি লিস্টে না থাকে কমিশন বাকিটা দেখবে, তারা কিছু জানেন না। দিশাহীন হয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে। দেখুন, বিএলও বলুক আর যে বলুক, পরিষ্কার আমরা বলছি, 3টে এভিডেভিডের মাধ্যমে আপনারা সিএ ফর্ম ফিল আপ করে আবেদন করবেন। আপনাকে এই রাষ্ট্র থেকে বা রাজ্য থেকে কেউ কোথাও তাড়াতে পারবে না। আর হিন্দু নাগরিক যারা সিএ আবেদন যারা করবেন, বাংলাদেশ থেকে যারা এসছেন, তারা সিএ আবেদন করলে তাদের নাগরিকত্ব ভারত সরকার দেবে। অতএব ইলেকশন কমিশনের লিস্টে তাদের নাম উঠবেই উঠবে, সেটা ড্রাফট লিস্টে না হলেও পরের লিস্টে উঠবে। অতএব সেই কারণে কারো কথা শোনার দরকার নেই। আপনারা আপনাদের আবেদন করুন আর সিএ ফর্মটাকে অবশ্যই ফিল আপ করে এই কাজটাকে কমপ্লিট করে রাখুন। আপনারা বলছেন যে এই রাজ্যের শকুনের মতো দেহকুজ যে তৃণমূল তাতে এক্সাইটেড পোস্ট করে জানাচ্ছে যে এই রাজ্যে শুধু নয়, তামিলনাড়ু, রাজস্থান, কেরালার পর এবার গুজরাটেও বিএলওর মৃত্যু, তারা সুইসাইড করছে। মোদি সাহেব গুজরাটে, এবং এর জন্য ইলেকশন কমিশন কি দায়িত্ব নেবে, তারা প্রশ্ন তুলছে। এই রাজ্যে মনে হয় আগে কখনো আত্মহত্যা কেউ করেনি। তা আমি বলবো তৃণমূলকে যে সরকারিভাবে একটা হোয়াইট পেপার পাবলিশ করুক, শ্বেতপত্র পাবলিশ করুক, যে গত বছর কত লোক আত্মহত্যা করে মারা গিয়েছে। তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে এই রাজ্যের আত্মহত্যার প্রবণতাটা। গত 5 বছরের যদি রিপোর্ট সরকার যদি পাবলিশ করে শ্বেতপত্রের আকারে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে
যে 5 বছর ধরে কত মানুষ আত্মহত্যা করেছে এখানে, তাহলে আপনি দেখবেন বরঞ্চ এসআইআর চলাকালীন আত্মহত্যার পরিমাণ কম। সেই কারণে বলছি, নোংরা রাজনীতি করার একটা মাত্রা পর্যন্ত যাওয়া যায়, এ তো সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছে, কারণ এদের এখন ক্ষমতা ছাড়া হয়ে যাচ্ছে, সেই জন্য সব মাত্রা ছাড়া এরা হয়ে যাচ্ছে। আরজি করের ঘটনা আমরা দেখেছি, তারপরে সম্প্রতি দুর্গাপুর এসএসকেএম ইত্যাদি ঘটনাগুলো ঘটেছিল। সরকার নানান গাইডলাইন দিয়েছিল সরকারি হাসপাতালের নিরাপত্তার জন্য। আজকেও বিভিন্ন হাসপাতালে দালাল রাজ দেখা যাচ্ছে, দালাল ধরা পড়ছে কলকাতার হাসপাতালে। না, দালাল চক্র তো একটা দারুণভাবে সক্রিয় হাসপাতালগুলোতে। কোথায় দালাল চক্র তৃণমূল তৈরি করেনি এমন জায়গার একটা নাম বলুন? সব জায়গায় দালাল চক্র। আর তার মধ্যে মানুষ যেখানে বাঁচার জন্য ছোটে ডাক্তারের কাছে, সেখানেও পায়ে পায়ে দালাল চক্র তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা। আর সেই দালাল চক্রের সাথে তৃণমূলের বড় বড় নেতা জড়িত, দালাল চক্রের সাথে পুলিশ জড়িত, দালাল চক্রের সাথে একদল স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার জড়িত আছে। অতএব এক বিরাট চক্র, যে চক্রের মাধ্যমে অসহায় গরিব মানুষকে গলায় পাড়া দিয়ে টাকা নেওয়া হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে। এই দালাল চক্রকে সমাপ্ত করতে হবে, এটাই আমাদের আগামী দিনের ঘোষণা। আমার শেষ প্রশ্ন, যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই বছর পশ্চিমবঙ্গে 3টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী। দিল্লি থেকে যা জানা যাচ্ছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা বিহার ভোটের পর এবার বাংলায় আবার তাদের জনসভা মিছিল শুরু করতে চলেছেন। আপনাদের বিভিন্ন রাজ্যের নেতাদের ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলায় বিশেষভাবে। কুণাল ঘোষ কটাক্ষ করে বলছেন বহিরাগতগুলো আবার আসবে বাংলায়, এবার আবার আসবে বাংলায় এসে। তা কুণাল ঘোষের এত চিন্তা কিসে? যদি বাইরের লোক আসার পরে বিজেপি হেরে যায়, তাহলে তো তৃণমূলের তো আনন্দ হওয়া উচিত। বাইরের যে নেতারা আসছে তাদের স্বাগত জানানো উচিত, যে বাইরের নেতারা আসবে আর বিজেপি হেরে যাবে। কিন্তু কপালে চিন্তার ভাঁজ কেন? বাইরের নেতারা, বড় বড় নেতারা আসছে শুনেই তৃণমূল কাঁদতে শুরু করেছে কেন? তৃণমূলের স্পোক্স পার্সনের চোখে জল আসতে শুরু হয়েছে কেন? গলা শুকিয়ে আসছে কেন? তার মানে আবার বিপদের ঘন্টা বাজতে শুরু করেছে। এবার কিন্তু তৃণমূলের শেষ ঘন্টা বাজবে 2026-এ। হাজার চেষ্টা করেও, হাজার বিবৃতিও তাকে আটকাতে পারবে না। আমি কালকেই বলেছি যে প্রত্যেকটা আমাদের যে বিভাগ আছে তাতে মোদিজি, প্রধানমন্ত্রীর একটি করে সভা হোক, আমরা এটা চেয়েছি। এবং 3টে সভা ইতিমধ্যে হয়ে গেছে। পরবর্তী সভা দক্ষিণবঙ্গেতেই হবে এবং ডিসেম্বর মাসের শেষের দিকে আমরা এই সভার জন্য আবেদন করেছি। প্রাথমিকভাবে একটা সম্মতি এসছে, পাকা সম্মতি যখন এসে যাবে আমরা আপনাদের জানাব। এই কটা মিটিং ছাড়াও প্রধানমন্ত্রীর আরো মিটিং পরে নির্বাচন চলাকালীন হবে। এখন যে মিটিংগুলো আমি বলছি, ইলেকশন ডিক্লেয়ারের আগেরই মিটিং এগুলো হবে। আর নির্বাচন যখন চলবে তখন তো ডেলি প্যাসেঞ্জারি প্রধানমন্ত্রীর হয়তো শুরু হয়ে যাবে। এছাড়াও অমিত শাহজি এখানে সভা করবেন, রাজনাথজি এখানে সভা করবেন, নীতিন গডকরিজি সভা করবেন, এখানে রাষ্ট্রীয় সভাপতি তার সভা হবে। অর্থাৎ কেন্দ্রের যারা বড় বড় নেতৃত্ব আছে প্রত্যেকেরই এখানে লাগাতার সভার কাজ এই ডিসেম্বর মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে। অতএব পর পর যেমন যেমন সভা হবে তেমন তেমন আমরা আপনাদেরকে সব জানাতে শুরু করব, আপনাদের মাধ্যমে মানুষ জানবে। কলকাতা পুরসভা একটা নির্দেশিকা জারি করেছে যে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শহরের রাস্তায় কোনো গাড়ি পার্ক রাখা যাবে না, এমনকি যে এলাকায় পুরসভা টাকা নিয়ে পার্কিং করে সেখানেও রাখা যাবে না। তাহলে 2 ঘন্টা সময় লোকজন গাড়িটা রাখবে কোথায়? দেখুন, বিষয় হচ্ছে
ছাগল দিয়ে হাল চাষ হয় না বলে একটি কথা বাংলা প্রবাদে আছে। তো যে মেয়র পদ এত বড় বড় লোকেরা অলংকৃত করে এসছে, সেখানে একটা তোলাবাজকে, একটা মিনি পাকিস্তানের সমর্থককে দিলে যা হওয়ার তাই হবে। আগে থেকে কোনো ভাবনা চিন্তা নেই, আগে থেকে কোনো নোটিশ নেই, আগে থেকে কোনো পরিকল্পনা নেই, কারো মতামতের কোনো বিষয় নেই, হঠাৎ শুরু করে দিল 7টা থেকে 9টা পর্যন্ত থাকবে না। কেন গাড়ি থাকতে পারবে না? এদিকে পুলিশকে বলছে যে আপনারা সতর্ক আছেন কিনা, প্রস্তুত আছেন কিনা। অর্থাৎ দিল্লির বোমা বিস্ফোরণকে হঠাৎ করে বুদ্ধিতে কাজে লাগিয়ে দেখছে কিছু একটা করা দরকার। কলকাতা কর্পোরেশন এরিয়ায় তো আর কিছু করে দেখাতে পারছেন না, এখন ওই বোমা বিস্ফোরণকে কাজে লাগিয়ে এখন গাড়ি থাকতে পারবে না, ইত্যাদি পারবে না, নানা রকম আদেশ হঠাৎ করে আচমকা জারি করে দিলেন। আর সঙ্গে কি, ময়লা পরিষ্কার করতে অসুবিধা হয়। উনি ময়লা পরিষ্কার করতে নামেন? কোন জমাদারটা বলেছে ময়লা পরিষ্কার করতে অসুবিধা? ব্রিটিশ আমল থেকে এই সময়তে গাড়ি থাকে আর ময়লা পরিষ্কার হচ্ছে, রাস্তা ঝকঝকে থাকছে, কিন্তু আপনার আমলেই, আপনার মেয়রত্বেই সবচেয়ে বেশি কলকাতা আবর্জনাময়, নোংরা, রাস্তাঘাট নোংরা। অতএব নিজের ব্যর্থতা আর নিজের অযোগ্যতা, অপদার্থতাকে ঢাকতে হঠাৎ করে এই জাতীয় আদেশ আমি মনে করি যে বুদ্ধিহীনতার সবচেয়ে বড় নিদর্শন। সেই কারণে আমরা মনে করি এই জাতীয় কোনো পদক্ষেপ নেওয়ার আগে মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা করে, জনমত সমীক্ষা করে, বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে কথাবার্তা বলে তাদের রায় নেয়, পরামর্শ নেয়, তারপরে এই জাতীয় আদেশ জারি করে। অতএব আমি মনে করি নির্বুদ্ধিতার এই আদেশ প্রত্যাহার করা উচিত। Thank you.